Discussion about fracture, dislocation, subluxation, disability, sprain, strain. গত ক্লাসে একটা লাস্টে কি যেন একটা পেইন নিয়ে একটু বাকি রয়েছে। বাকি রয়ে গেছিল না স্যার? না মনে হয়, শেষ করে দিচ্ছি। শেষ করে দিয়েছেন স্যার? থ্যাংকস আসলে মানে শেষ করে দিয়েছি বলতে এএস স্যার ওটা একটু Ankylosing spondylitis. হ্যাঁ। না এটা তো শেষ করে দিলাম না, যে আমাদের ভার্টিব্রা গুলো হ্যাঁ ব্রিজিং হয়ে যাবে, ফিক্সড হয়ে যায়। ফিক্সড হয়ে যাবে, ব্যাম্বো স্পাইন, এটা ব্যাম্বো স্পাইন, না এইভাবে বুঝতে যাবে, ঠিক আছে স্যার, ব্যাম্বো স্পাইন ব্রিজিং হয়ে যাবে, ব্যাম্বো স্পাইন এর বই দেখাছিলাম না, জি স্যার। হ্যাঁ, স্যার। প্রত্যেকটা এরকম ভার্টিব্রা এটা একটার সাথে একটা লেগে যাইলো, ব্রিজিং হয়ে যাবে। তখন আগে তো সে মুভমেন্ট করতে গেলে এরকম করে আসতো, পার্টলি মুভমেন্ট হতো, হ্যাঁ পার্টলি মুভমেন্ট হতো, তাই না? এখন তার কমপ্লিটলি মুভমেন্ট এখন যখন সে মুভমেন্ট করতে যাবে এটা তখন কি হবে, পুরো একটা রিজিড বার এরকম জি স্যার। হবে, এই যেমন আমার মতো এমনি পুরো চলে যাবে, সামনে ঝুলে যাবে যদি ইয়ে করে এরকম এরকম হতে পারবে না, মানে ডাইরেক্টলি পুরো সামনে সামনে ঝুলে যাবে। চলে আসবে। যারা লাইক দিস হ্যাঁ এদেরকে কি বলা হবে? কোনটা? এটা তো কাইপোসিস, কাইপোসিস কাইপোসিস হবে না, সে হবে স্টুপর পোস্টার, স্টুপর এভাবে থাকবে, দেখো যে বুড়া মানুষ এমনি হাঁটে, না এরকম তো আছে কিছু না, এটা হলো আরেকটা আরেকটা হলো এভাবে থাকে না, এভাবে, হ্যাঁ এটা হলো কাইপোসিস, এভাবে যে দেখায় এটা হলো কাইপোসিস, কাইপোসিস। এটা এজিং প্রসেসে হয়। একটা আছে প্যাথোলজিক্যালি কাইপোসিস হয়ে যায়, হ্যাঁ, স্যার আর একটা হলো বয়স হলে পরে যে নুয়ে পড়ে, মাসেলের শক্তি নাই, আস্তে করে সেটা মিডল এজের মধ্যে আমি আমার কাছে ওখানে একটা সেটা হলো কাইপোটিক পোস্চার। কাইপোটিক পোস্চারের অনেক কারণ আছে, যেমন এই স্পাইনারের অনেকগুলা ভাগ আছে। একটা হলো মনে করেন আমাদের যে লরোসিস আছে না, জি স্যার, সার্ভাইকাল লরোসিস, থোরাসিক কাইপোসিস, থোরাসিকটা কাইপোসিস বলে, আবার লাম্বার লরোসিস, কেমন? তো এখন আবার দেখা গেছে যে যদি এমনি এমনি বারে বেশি চলে যায়, জায়গাটা চলে আসে লরোটিক কার্ভেচার, লরোসিস হয়ে যাবে। এটা কি লরোসিস ডিফর্মিটি বলে, ডিফর্মিটি, লরোসিস ডিফর্মিটি। ডিফর্মিটি ঠিক আছে, কাইপোসিস, লরোসিস, এগুলোর মধ্যে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল আছে। ফিজিওলজিক্যালটা নর্মাল, এটা নর্মাল থাকবে, কিন্তু প্যাথোলজিক্যাল হয়ে গেলে যখন বেশি হয়ে যাবে, এটা কাইপোসিস আবার আমরা ভাগ করতে পারি কি দিয়ে, একটা মাপ আছে, হ্যাঁ কাইপোটিক একটা অ্যাঙ্গেল আছে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি হইলে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি হইলে অপারেশন লাগবে, 10 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি হইলে তখন এটাকে কাইপোসিস বলা হয়। হ্যাঁ বুঝতে পারছেন? এটা উলম্ব না, 10 ডিগ্রি, এই যে এখানে কত আছে এখন দেখেন তো, এই যে এটা আসলো না, অ্যাঙ্গেলটা কত, কোন পাশেরটা? এই যে হাতের জন্য দেখতেছেন স্যার, কোন পাশেরটা কত ডিগ্রি, কোনটা? ওইটা, এটা ওইটা 10 এর থেকে বেশি হবে, 10 থেকে একটু বেশি হবে না, এই এমনে যদি 10 ডিগ্রি পর্যন্ত থাকে, এটা আমাদের থাকে হলো 10 ডিগ্রি পর্যন্ত নরমাল, জি স্যার। এর বেশি যদি হয়ে যায় কাইপোটিক পোস্টার দেখা যায়। যখন 40 ডিগ্রির বেশি হয়ে যাবে তার অপারেশন করা লাগবে। আবার দেখবেন যে এমনও রোগী আছে একবার তেরা বেকা হয়ে আছে, কি তার কিচ্ছু হচ্ছে না। স্যার তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় ডিফর্মিটি অফ স্পাইনাল কলাম, আমরা আনসার কি দেব? কাইপোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস, এটুকু দিলে হবে। স্কোলিওসিস, এবার এগুলো কোনটা কাকে বলে এটা তো বুঝতে পারেন। এটা হলো কাইপোসিস, হ্যাঁ হ্যাঁ এটা হলো লর্ডোসিস, ঠিক আছে। জি স্যার। তারপরে হলো স্কোলিওসিস, এক সাইডে হয়ে যাওয়া, ল্যাটারাল কার্ভেচার, এদিকে যাওয়া, স্কোলিওসিস, স্কোলিওসিস, ঠিক আছে। কাইপোসিসটা মানে বরাবর থোরাসিক বরাবর হয়, বিশেষ করে এগুলো সব ডিজেনারেটিভ চেঞ্জ না স্যার? না না, প্যাথোলজিক্যাল আছে। এগুলো ডিজেনারেটিভ চেঞ্জের কারণে কোনো সময় হতে পারে, বাট এটা হলো প্যাথোলজিক্যাল। কোনটা যেমন স্কোলিওসিস, কম্পেনসেটরি স্কোলিওসিস আছে,
এটাকে বলা হয় কম্পেনসেটরি স্কলিওসিস। যেমন মনে করেন আপনার সাইটিক পেন হইতেছে এই পাশে, চাপ দিলেই ব্যথা হয়, তখন সে করতে গেছে কিভাবে এভাবে থাকে, এভাবে হাঁটে, এভাবে হাঁটতে বছর খানিক ধরে এভাবে হাঁটতে হাঁটতে তার এটা এক জায়গায় হয়ে যেতেছে। ঠিক আছে, তারপরে দেখেন বিশেষ করে আরেকটা হলো এই মেয়েরা, মেয়েরা যারা উঠতি বয়সের মেয়েরা, ইয়াং এজেড, যাদের পিউবার্টি মাত্র আসতেছে বা কিছু দূর আসার পরে তাদের শরম লজ্জা বুঝতেছে, সে সবসময় ইয়ে থাকে, একটু খিচে থাকে। হ্যাঁ ঠিক আছে, সবসময় এরকম খিচে থাকে, তাদের ডায়াবেটিক প্রেশার থাকতে পারে। এটা হলো ফিজিওলজিক্যাল, কদিন পরে আবার ঠিক হয়ে যাবে। পরে আবার দেখা গেছে এরকম কিছু আছে স্যার, আছে না, এই তার এখানে জাস্ট কাইপোসিসের পোর্শনটাতে এখানে যেন এরকম মেয়েরা মেয়েরা আবার পরে কি দেখবেন, ছেলেরা থেকে মেয়েরা আবার ইয়েতে বসে পড়াশোনা করে বেশি, ফ্লোরে। ফ্লোরে বা খাটের উপরে বসে। এটা তো স্যার কলকাতার একদম ট্রেডিশন, ট্রেডিশন, চেয়ার টেবিল নাই, খালি ঘাড়ে ব্যথা হয় আর এমনি থাকে। হ্যাঁ, ওরা ওই হয় ফ্লোরে নাই তো পিছিয়ে ফ্লোরে পড়ে। বসে পড়তে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এটা হবে। অনেক সময় এদের ফিজিক্যাল স্ট্যাটাসটা ডাউন হয়ে যায় বিশেষ করে। আচ্ছা পিএলআইডিতে ওই পেলভিক ব্রিজিংটা এগুলো এক্সারসাইজ যখন করাবো তখন দেখো, আচ্ছা এক্সারসাইজের আলাদা 4টা ক্লাস আছে। ওকে, আমরা তাহলে শুরু করি কেমন? জি স্যার। তাহলে আজকে আমরা পড়াবো ফ্র্যাকচার, ডিসলোকেশন, সাবলাক্সেশন, ডিসএবিলিটি, স্প্রেন এবং স্ট্রেন। বুঝছি। ঈশা আসবে না? ঈশার শরীর একটু খারাপ লাগতেছে, দেরি হবে বুঝছি। তাও দিছিলাম। ওকে, ফ্র্যাকচার, ফ্র্যাকচারটা কি? যদি ডিসকন্টিনিউটি আবিধানিক অর্থ বলি তাহলে হলো Break the ব্রিচ অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ব্রিচ অফ ব্রিচ অফ ডিসকন্টিনিউটি ব্রিচ অফ ডিসকন্টিনিউটি ব্রিচ অফ কন্টিনিউটি কন্টিনিউটি ব্রিচ অফ কন্টিনিউটি অফ নর্মাল লাইনিং অফ দ্য বোন। এটা হলো আপনার ফ্র্যাকচারের আবিধানিক সংজ্ঞা। তো আমরা লেমেন ভাবে যদি আমরা বুঝি তাহলে ফ্র্যাকচার এন্ড ব্রোকেন বোন আর দ্য সেম। কোন হাইটটা ভেঙে গেছে, কথা হলো এটা। বলটা হয়ে গেছে। এটা হলো লেমেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু ব্রিচ যেটাকে বলা হয়, যেটা অনেকে বলে ডিসকন্টিনিউ অফ দ্য লং বোন, যেমন ব্রিচ অফ কন্টিনিউটি। ব্রিচ মানে হলো কোনো একটা এই লাইনিং এর থেকে সামান্য জিনিস উঠে যাওয়া, এটাও একটা ফ্র্যাকচার। বা ক্রেক হওয়া, সব লম্বা ঠিক আছে, অসুবিধা নেই, সামান্য একটু ক্রেক হয়েছে, এটাও একটা ফ্র্যাকচার। বুঝতে পারছেন? ব্রিচ অফ কন্টিনিউটি। তো এখানে একটু নড়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা ব্রোকেন হওয়া, ব্রোকেন হচ্ছে, কিন্তু যখন একটা ব্রোকেন না বাট ক্ষয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাওয়া আমরা ডিজেনারেশন বলতেছি। ডিজেনারেশন বলতেছে না। আচ্ছা, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, ফ্র্যাকচারের অনেক ভাগ আছে। হ্যাঁ, তবে আস্তে আস্তে আমি দেখাবো। সিম্পল দেখেন, যদি সিম্পলি বলি, সেটা হলো ক্লোজ এবং ওপেন। ক্লোজটাকে বলা হয় সিম্পল ফ্র্যাকচার, ওপেনটাকে বলা হয় কম্পাউন্ড ফ্র্যাকচার। ক্লোজ কোনটা? যেটা ভাঙছে, দেখেন ভাঙছে কিন্তু এই মাংস স্কিন নষ্ট হয় নাই, এটা হলো ক্লোজ। রয়ে গেছে, জায়গার মধ্যে রয়ে গেছে। আর যেটা ভেঙে মাংস এবং বাইরে গেছে, এটা হলো ওপেন। ওই যে লেখাই এটা আছে, ওই যে স্কিন এন্ড সফট টিস্যুটা সিরিজ চলে আসছে। জি স্যার আছে। এই রাসেল স্যার আসছেন? হ্যাঁ, আজকালকে বলে গেছে আসবে, এই যে ফোন দিছিলাম 2-3 বার, ধরে না। শার্ট বোতাম খুলে গেছে তো স্যার, শার্ট বোতাম খুলে গেছে। ইয়াং স্টার তো। দৌড়াই আছে। ওকে,
Next, আমরা ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইডে গেলাম। নাই? ওটার মধ্যে নিয়ে আসো। ওটা কি হয়েছে নিয়ে যাও। আচ্ছা এটা নিয়ে যাও। আসলে দেখেন আসলে দেখা যাবে ওখান থেকে নিয়ে আসবে। তাহলে ফ্র্যাকচারটা কি? আমরা শুরু করছি প্রথম। ফ্র্যাকচারটা কি? হাড্ডি ভাঙে যাওয়া। হাড্ডি ভাঙলে হাড্ডি দুই ভাবে ভাঙতে পারে। হ্যাঁ, চামড়া ভাঙ্গা চামড়া থেকে বেরিয়ে আসতে পারে ওপেন, চামড়া বেরিয়ে না আসলে ক্লোজ। ঠিক আছে? চামড়া থেকে বেরিয়ে আসলে ওপেন আর চামড়ার ভিতরে থাকলে ক্লোজ। ক্লোজ, বাস। মানে আমরা যেটা দেখি না সেটা ক্লোজ আর যেটা দেখি সেটা ওপেন। ওপেন। এখন দেখেন ক্লোজ এবং এটা সিম্পল। ক্লোজের মধ্যে আবার আছে কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কমিউনিটেড, হ্যাঁ এরকম করে অনেকগুলো আছে। তো আমি ক্লোজডের মধ্যে সিম্পল, স্কিন ইজ ইনট্যাক্ট, নো ওন্ডার নেয়ার দ্য ফ্র্যাকচার। এটা মানে ফ্র্যাকচারের এরিয়ার ভিতরে কোনো কিছু ড্যামেজ হয় নাই, জাস্ট ফ্র্যাকচার হয়েছে। তারপরে দেখেন ওপেন কম্পাউন্ড। ওপেন কম্পাউন্ড, তাহলে ওই একই কথা, তাই না? মানে ওইটার যে কথাটা বললাম এটা লিখিত আকারে দেওয়া আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে না, বাট ইন্টেরিয়র মাসেলে কিছু ড্যামেজ হয়েছে। এগুলোর ভাগ আছে আলাদা। এটাই বললাম এটাকে বলা হয় কমিউনিটেড। এখন দেখেন কতগুলো ফ্র্যাকচারের টাইপ আছে এখানে। এটা অবলিক ভাবে কাটা গেছে, তাই না? ভাঙা গেছে। কমিউনিটেড, কয়েকটা ভাগ ভাঙছে, মাল্টিপল টুকরা হয়েছে, এবার সাথে সাথে ইনজুর্ড, আশেপাশে ইনজুর্ড হতে পারে। এরপর দেখেন স্পাইরাল, আঁকা বাঁকা হয়ে ভাঙছে। কম্পাউন্ড, দেখেন কম্পাউন্ড, এমন ভাবে ভাঙছে যেটা বাইরে হয়েছে কিছু, ইনজুর্ড হয়েছে কিছু। আচ্ছা, এখন দেখেন আরো কটা ভাগ করলাম, দেখছেন? স্থান কাল পাত্র ভেদে নাম বাড়তেই থাকবে, হাজার হাজার হবে। দেখেন প্রথমটা নর্মাল, ট্রান্সভার্স, অবলিক, স্পাইরাল, কমিউনিটেড, সেগমেন্টাল। হ্যাঁ, এটা হলো এভালশন বলে আর কি। এভালসড মানে একটা থেকে বললাম না, উঠে যাওয়া। যেমন মনে করেন যে আমরা অনেক সময় অনেক পরিশ্রম করি, খুব জোরে করলে একটা দেখা যাচ্ছে যে জায়গাতে মাসেলটা লাগছে ওই জায়গার হাড্ডিটার অংশটা উঠে নিয়ে চলে আসছে, হয় না? হয়, যেমন মেলেট ফিঙ্গার যা হয়। তারপর হলো এই যে ইম্প্যাক্ট, এটা হলো ইনফেক্টেড না, ইম্প্যাক্টেড মানে জোরে চাপ লেগে ভাঙে ওইদিকে রয়ে গেছে, জায়গা মতো রয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হলো প্রেসার। ইম্প্যাক্টেড প্রেসারটা কখন হয়? মনে করেন যখন টান লাগে, মাসেল আছে টান লাগে, এটা উঠে চলে আসে জায়গা থেকে, তাই না? ভাঙার জায়গা থেকে ওইটা চলে আসে। আর যদি মনে করেন ওই জায়গা ভাঙে ওই জায়গাতে রাখছে, তার মানে ওটা প্রেসার পড়ছে, ওইটার মধ্যে প্রেসার পড়ে ভাঙে ওইটা জায়গাতে রয়ে গেছে। তার মানে অনেক সময় এমন প্রেসার পড়ছে আপনার লিগামেন্টে কিছু টুকরে রাখি দিচ্ছে, এটা সরে গেছে। না, এটা হলো এমন যে উপর থেকে পড়ছেন বা কোথাও থেকে ধাম করে বাড়ি লাগছে, লাগে এটা সরে নাই কোথাও, এখানে রয়ে গেছে, ডিসকন্টিনিউটি হয়েছে। হ্যাঁ, ডিসকন্টিনিউ হয়েছে, ওর থেকে ডিসপ্লেস হয় নাই। অন্যগুলোর সাথে দেখেন ডিসপ্লেস। আচ্ছা, এটা হলো টোরাস মানে হলো দেখা যাচ্ছে মশা খাইছে, মশা খাইয়ে ফুলে গেছে, বড় হয়েছে, ওখানে ফুলে গেছে, ঠিক আছে, কিন্তু বোন তার ফুল যায়, বোনটা মশা খেয়ে যায়, অনেক সময় হয়ে যায়, তখন এই হয়েছে না, এই মশা খাইলেই তো স্যার ফ্র্যাকচার হবে। এটা তো স্যার না, এটা গ্রেন স্টিকের সময় হয়, এটা আমাদের বেলায় হবে না, ছোট বাচ্চাদের এটা তো বোঝা যায় না স্যার। না, ডিসকন্টিনিউটি হয়েছে তো, ছবিটা দেখেন না, ডিসকন্টিনিউ হয়েছে, ঠিক আছে, ডিসকন্টিনিউটি হলে ফ্র্যাকচার, অনেক সময় বোঝা যাবে না, ডিসকন্টিনিউটি হলে এটা একটা ফ্র্যাকচার, এমন ধরনের ফ্র্যাকচার, এই ডিসকন্টিনিউটি হয়ে গেছে, হ্যাঁ, এই ডিসকন্টিনিউটি হয়ে গেছে, এরকম হইয়া
আচ্ছা, এটা হলো গ্রিন, ওই যে ছোট বাচ্চাদের তো বোন এখনো কি থাকে, ওভাল ওভাল থাকে। ওভাল মানে হলো এখনো নরম। নরমালি থাকে। হ্যাঁ, আমার কাছে একটা পেশেন্ট আছে, আমি সেজন্য বলতেছি স্যার, আমি এর কাছে পাঠিয়েছিলাম, এই যে যাবে জাহাঙ্গীর তুহিন। এটা স্যার হয়েছে যে ও মাও জানে না কখন, আমার কাছে আসার পর ও বাচ্চা হাত মারতেছে, সব করতেছে, আমি বলছি, এখানে ফুলে লাগে কেন? বলতে তা তো জানি না। আমি একটু চেপে টেপে যখন দেখছি বাচ্চা থেকে কাঁদে উঠছে, কাঁদে উঠে পর আমি এক্সরে করতে পারিছি। এক্সরে ওখানেই ডেল্টাতে থাকা অবস্থায় আমাকে ফোন দিচ্ছে যে ওরা ওই এক্সরে রুম থেকে বলতেছে আপনার বাচ্চাতে এখানে ফেটে গেছে। আমি তাহলে আপনি জাহাঙ্গীর ভাইকে দেখান। এটা হলো গ্রিনিস্টিক ফ্র্যাকচার, এই যে কালকে বলছিলাম না, গ্রিনিস্টিক ফ্র্যাকচার বাচ্চাদের, যেটা মানে নোয়াইতে গেলে ভাঙবে না, কিন্তু সামান্য একটু চামড়া উঠে গেল, মানে চলতা উঠে গেল, এরকম তার গ্রিন গ্রিনিস্টিক। গ্রিন বলার কারণ ছোট, সবুজ, নবীন, নবীন কাঁচা। আচ্ছা, আমরা ফ্র্যাকচারে কি দেখবো? একটা জিনিস মনে রাখবেন, মেবি ডিফিকাল্ট টু দ্য টেল দ্য বোন ইজ ফ্র্যাকচার। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হলো ফ্র্যাকচার, এটা হলো ট্রিটমেন্ট। হ্যাঁ, ফিক্সেশন করতে হবে। এই ইউজ হলো ডটস, ডিইউটিএস, ডটস, এটা মনে রাখেন সবসময়। আর আবার ডাক্তারদের সামনে বলতে গেলে কবো জানি বাবা আপনারা এত কিছু জানেন, পণ্ডিত হয়ে গেছেন। ডটস, ডটস মানে কি? এই যে বলতেছে ডিফর্মিটি, সবসময় কিন্তু এটা আবার অবজার্ভ করা হবে না। নট অ্যাভেইলেবল, অবভিয়াস, সবসময় যেটা অবভিয়াসলি এটাই হবে তা না, তাই না? সবসময় এটা হবে না, মানে মিলে যায় আর কি এর সাথে কোনো সময়, সবসময় কম্পেয়ার করলে হয় না। আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমাম টাইমে মিলে। ডিফর্মিটি ওপেন থাকতে, অনেক সময় ওপেন থাকে, অনেক সময় ওপেন থাকে না, তাই না? ডিফর্মিটিটা থাকে, তারপরে দেখেন কিছুটা ডিফর্মিটি থাকে না, থাকে। টেন্ডারনেস থাকবে, যেটা আপনি বললেন, ব্যথা হয়, হ্যাঁ, সোয়েলিং থাকবে, সোয়েলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, এগুলো হলো খুব ইজিলি মনে রাখার বোঝার ব্যাপার। জন্য। আচ্ছা, এখন দেখেন এটা তো আউটলুক, মানে বাইরে থেকে দেখার জন্য। আর হ্যান্ড দিয়ে চেক করার ইয়েটা, হ্যান্ড দিয়ে চেক করে আমি এই যে দেখে আসি। লস অফ ইউজ মে অর মে নট অকার, যে হাত করতে পারে না করতে পারে। হ্যাঁ ইউজ করতে পারে, কোনো কিছুর জন্য ইউজ করতে পারে, অনেক সময় করতে পারে না। যেমন আপনি বললেন যে ছেলেটা হাত নাড়তেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে ইউজ করতে পারতেছে। হ্যাঁ, আর অনেকে কিন্তু বাংলায় ইউজ করতে পারে না, তাই না? মে আর মে নট বি প্রেজেন্ট, এই যে একটা টেস্ট আসলে যে সাইন সিম্পটম। হ্যাঁ, গ্রেটিং সেন্সেশন, যেমন এখানে সে কি বলছে, ক্যান বি লেফট অর হার্ড, ফেল্ট করতে পারবে, হার্ড অথবা হোয়েন এন্ড অফ দ্য বোন রাব টুগেদার। আপনি যখন ওই যে টেস্ট করলেন, হ্যাঁ, দেখেন যে দুই হাত ধরে যখন বোনরা রাব করলেন, তখন কি ফিল করতে পারবেন একটা, হ্যাঁ, ভিতর থেকে একটা তারপরে হলো হিস্ট্রি অফ ইনজুরির হিস্ট্রিটা আপনি জানতে হবে। এটা লাইক দিস এন্ড রাব, উপর থেকে দেখবেন, রাব করে দেখবেন, এবং এটা করে দেখবেন, রাব করে দেখবেন, আবার এটা করে দেখতে হবে, হাতলে পুশ করে হ্যাঁ, দেখবেন। এই দেখবেন, এটা ফিল্ড করতে পারবেন, এটা হার্ড। এবার the victim may have heard or felt heard and felt bone snaps. যখন আপনি হিস্ট্রিটা শুনবেন, ইনজুরিটা যখন হয়েছে, তখন রুগী একটা আওয়াজ শুনবে, হেয়ার্ড হবে যে বোনটা স্ল্যাপ করছে, মানে বোন যখন স্ল্যাপ করছে, বোনটা ভাঙছে, খটখট একটা আওয়াজ হয়েছে। উনি সেটা বুঝতে পারছে, রুগীটা বলে, কিন্তু ভাই যখন পড়ছি খটখট একটা আওয়াজ হয়েছে, তখনই বুঝি যে আমার হার্টবিটে গেছে, বলে। কিন্তু বলে না, আমার কাছে কিন্তু বহু রুগী আসে। আচ্ছা, মোটামুটি ফ্র্যাকচারের আর কিছুই না। এরপরে আমরা ট্রিটমেন্টে যখন যাব তখন অন্য কথা বলবো। তো মোটামুটি ফ্র্যাকচারটা বোঝা যাবে যে এই, এবং স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গার ফ্র্যাকচারের বিভিন্ন নাম। প্রথমে আমাদেরকে একটু ডটসটা দেখে নিতে হবে, যেটা মানে আইডেন্টিফাইডও করতে হবে। স্যার স্ন্যাপ হতো কি? স্ন্যাপ, স্ন্যাপ মানে একটা সাউন্ড দেয়, যেটা তোমার কিভাবে বুঝাবো, যে বোঝা এবং অনুভূতি দুইটাই। এটা হ্যাঁ, বোঝা এবং একটা অনুভূতি। যেমন
একটা আলাদা একটা সাউন্ড ট্যাক করে একটা সাউন্ড হলো মনে করো যে বোনটা যখন ভেঙে যাবে তখন বোনটা ভেঙে যাবে অথবা নরমালি এমনিতে তুমি বুঝবা এই মনে করো কোনো একটা জিনিসের মধ্যে দুইটার মধ্যে সামান্য একটু পানি আছে হ্যাঁ এই দুইটা জিনিস যখন একটু ঘষা করে একটা জায়গা থেকে একটা সরে দিবে কেমন একটা আওয়াজ হয় আচ্ছা আরেকটা আওয়াজ মোটকা ঘুরে না এই যে বিশেষ না অনেক পেশেন্টের শোল্ডার ইয়ার করতে গেলে আওয়াজ কাট করা বেশি হয় আর আমার বস্তু উঠতে এমনি হয় স্ন্যাপ কারণ এই সমস্যাটা হারে হারে এমন না এটা মধ্যে একটু বাতাস থাকে হ্যাঁ যখন একটা জায়গা থেকে বাতাসটা এক জায়গা থেকে এক জায়গায় সরে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যায় তখন এই অবস্থা তো আমার নিতে চাই প্রায় মানুষ সময় বসছে না কিট করে একটা উঠছে এটা কি ইয়ার এটা নাকি ওখানে তো স্যার ওখানে তো কার্টিলেজের একটা কষা হচ্ছে না কারেন্টের ঘষাতে আওয়াজ হবে না যদি কারেন্টের ঘষা আওয়াজ হয় হ্যাঁ। সেটা হলো ক্র্যাকিং সাউন্ড ক্র্যাকিং তাহলে এমনি যে আমার সেটা হবে আপনার ডিজেনারেশন তো এইটা যে এটা তো আমার কোনো অন্য কোনো সমস্যা এটা তো আপনার কোনো ক্ষতি করবে না ক্ষতি করে এটা sound এটা হলো করতে এয়ার এই কম্পার্টমেন্ট থেকে আরে কেমনে বুঝেন আপনারা কি দিয়ে বোঝায় তাহলে এয়ার না সানিবল ফ্লুইড সামথিং সাইনোভিয়াল ফ্লুইড আছে হ্যাঁ সাইনোভিয়াল ফ্লুইড মনে হ্যাঁ। করেন ঠিক আছে জি স্যার। এখন আপনার আমাদের এটা তো জয়েন্ট থাকে হ্যাঁ তাই না না হাড্ডি কষা লাগলে তো অসুবিধা আছে ভাই ভাষা গোস্ত গোস্ত শেষ আমারও তো এখানে মোটা লাগলে তো অসুবিধা আছে এই কি বলে সাইনোভিয়াল আর্টিকুলার কার্টিলেজ দিয়ে দিতেছে কার্টিলেজ তাই না আরে কাটি দিছো আর্টিকুলার কার্টিলেজ দিয়ে দিতেছে তারপরে আবার মিনিস্কাস দিছে যেটা উনি বললো এটা নিচেরটার ভিতরে মিনিস্কাস আছে উপরটার নাই এটার ভিতরে মিনিস্কাস আছে হ্যাঁ একটা ওভেল শেপ একটা হলো জানি সার্কুলার শেপ Semi- হার্ট শেপ ইয়া তো এই আছে এখন দেখা গেছে সাইনোভিয়াল সেমিলোনা শেপ না সেমিলোনা না ইয়ে আছে কি জানি সাইনোভিয়াল Synovial ফ্লুইড আছে fluid, হ্যাঁ। ঠিক আছে এখন যখন এই আপনি এক জায়গা থেকে এক জায়গায় মুছ রাখাবে আপনার দেয় এই জায়গা ফ্লুইডটা যখন ঠাস করে এদিকে যায় এই আওয়াজটা তখন হয় এটা এমন কোনো এক জায়গায় বসে ক্ষতিকার করছে না আচ্ছা এখন আসেন ডিসলোকেশন নামটা দিয়ে বোঝা যায় লোকেশন থেকে বেরিয়ে যাওয়া ডিসলোকেশন অন্য জায়গায় যাবে তাই না লোকেশন থেকে বের হয়ে গেছে এটাই হলো এখানে আর জয়েন্ট মেইনটেইন করবে না করতেছে না ঠিক আছে তো ডিসলোকেশনের কিছু ভাগ আছে জয়েন্ট যেমন প্রথম অংশটাকে বলা হয় সাবলাক্সেশন ডিসলোকেশনের প্রাইমারি অংশটাকে বলা হয় মানে প্রথম ধাপটাকে বলা হয় সাবলাক্সেশন যেমন স্ট্রোকের প্রথম অংশটাকে যদি 24 ঘন্টার ভিতরে ভালো হয়ে যায় এটা কি বলছিলাম আমরা ইসকেমিক না টিআই টিআই TIA ইসকেমিক টিআই হ্যাঁ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক 24 ঘন্টার ভিতরে 24 আওয়ার্সের মধ্যে সে ওয়েল কিন্তু দেখেন হেমোরেজিক হইছে আমরা এখানে অহরহ প্রতিদিন পাচ্ছি হেমোরেজিক দেখাচ্ছে ব্লাড কিন্তু 24 ঘন্টার ভিতরে কবে হয়েছে পরশু দিন হয়েছে বা কালকে হয়েছে জ্ঞান আইসে হাত পা নাড়তে পারে কিন্তু তার হেমোরেজ আছে আমার পেশেন্ট তো এমনিতে স্যার মরে যায় মানে রেসপন্স আসে খুব তাড়াতাড়ি সব কিছুতেই কিন্তু কিন্তু চলতেছে তো আমরা রেগুলারই পাচ্ছি কিন্তু মারা যাবে হাঁটতেছে অনেকগুলো তো নরমালি ভাবে চলে চলতেছে আমার পেশেন্টের তো পুরো অনেক ব্লিডিং হয়েছে সে আজকে দীর্ঘ 8 থেকে 9 মাস স্যার এগুলা মানে এই যে এমনি হিস্ট্রিতে ইসকেমিকটা তো ইমপ্রুভ আসে দেরিতে কিন্তু বাকি থাকে এটাই আমরা পড়ছি কিন্তু বাট দেখেন ডিফারেন্ট হ্যামোরেজটা আসে যে স্যার ওই হ্যামোরেজটা ইয়া করবে না বের করা যাবে না মানে খুব তাড়াতাড়ি এটা এমন এক জায়গায় হেমোরেজ হয়েছে এমন এক জায়গায় হয়েছে এবং এটা বের করতে গেলে আপনার পুরো ব্রেনটাকে কাটতে হবে ব্রেন ড্যামেজ হতে পারে যদি সেটা সাবএরিকনয়েড হইতো হ্যাঁ সাবএরিকনয়েড স্পেসে হইতো তাহলে সেটা বের করে নিয়ে আসতে পারে এটা এমন এক জায়গায় হয়েছে ওই জায়গা থেকে বের করা খুব ঢোকাটা কঠিন। মুশকিল মুশকিল ঢোকা আচ্ছা কাটি করে ঢুকতে হবে এবারে দেখেন নরমাল এবং সেটা থেকে বেরিয়ে গেল তাই না একটা প্রশ্ন স্যার এখানে ওই ডিসলোকেশনটা বুঝে গেল মানে সাবলাক্সেশনটা একটু বুঝাচ্ছে এই যে আসতেছে এখন দেখেন sometimes a dislocated joint will spontaneously reduce before your assessment
কোনো কোনো সময় দেখা গেছে যে এই ইয়াটা ডিসলোকেশনটা নিজে নিজে থেকে আবার ঠিক হয়ে যাচ্ছে, মাসেলের একটা পাওয়ার ওই ক্ষেত্রে কাজ করবে, মাসেলের একটা টানটুন দিল। টান দিয়েছে, হ্যাঁ। আপনি অ্যাসেসমেন্ট করার আগে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, কনফার্ম দ্য ডিসলোকেশন বাই টেকিং এ পেশেন্ট হিস্ট্রি, তাইলে তার হিস্ট্রি থেকে নিতে হবে। যেমন মনে করেন এই ফ্র্যাকচার হলো এখানে কোলিস ফ্র্যাকচার, আমরা কি জানি কোলিস ফ্র্যাকচারের একটা কমন এই মেকানিজম অফ ইনজুরি কি পর্বে, ঠিক আছে আপনার দেখানোটা ভুল হয়ে গেছে, আপনার কেউ মানে কি লক্ষণ দেখা যায়? এটাকে আবার এটা আবার সে উপর থেকে পরে এটা দিয়ে সাপোর্ট দিতে চাচ্ছে। এটা আবার দুই ধরনের আছে। হ্যাঁ, যখন যারা আমরা সুপার স্পেশালিটি করি তাদের ক্ষেত্রে, জি বলেন। আক্তার আছে? আক্তার সাহেব তো এখনো আসেননি, আপনার ওনার কাছে আসছেন? ছোট বোন। আচ্ছা আচ্ছা, জি আমি তো ক্লাস আসসালামু আলাইকুম, আসেন আসেন মামা নি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওই ওটা তো ওই পাশে একটু বসে দিন, ওখানে বসে দাও। জি ঠিক আছে, এসি অন করে দাও। আচ্ছা, যেটা হলো যারা আমরা সুপার স্পেশালিটি করি তাদের আবার ওইটা পড়ানো হয়। যেমন আমরা এই ফ্র্যাকচারটা এন্টিরিয়র হইলো না পোস্টেরিয়র হইলো, যদি হাড্ডিটা ভেঙে প্রক্সিমাল পার্ট ইন্টেরিয়রলি এসে যায়, এটা এক ধরনের আচ্ছা দিচ্ছি। ইনজুরি, এটার এক নাম আছে। আবার যদি প্রক্সিমাল পার্ট পিছনে আসে, এটা এক ধরনের ইনজুরি, এটা আরেক রকমের মেকানিজম। হ্যাঁ, ওখানে হলো মেকানিজম অফ ইনজুরি বলা হয়। তো যেটা আপনি দেখালেন সেটা হবে কি, এই প্রক্সিমাল পার্টটা এসে যাবে হলো কোন জায়গায়, দেখেন চাপ দিলে উপরের দিকে, উপর দিকে এসে বলবে ঠেলার সাথে, ইন্টেরিয়র সাথে না পোস্টেরিয়র সাইডে যাবে। পোস্টের সেট। আর যদি এইভাবে দেন, এটা হলো আউটস্টেজ হ্যান্ড। হ্যাঁ, যখন আউটস্টেজ হ্যান্ডে যাবে তখন সেটা হবে কি ভেন্ট্রাল সাইডে এসে যাবে, ভাঙ্গা এদিকে এসে যাবে, ইন্টেরিয়র সেট। এন্টিরিয়র সাইডে এসে যাবে। হ্যাঁ, ওইটা হলো কমন মেকানিজম ইনজুরি। এখন ঠিক তদ্রুপ যে থ্রো করছে, হ্যাঁ থ্রো করলো, থ্রো করার পরে অথবা ধাক্কা লাগলো, এখন দেখা গেছে যে মেকানিজম ইনজুরিটা দেখেন যে আমাদের এই শোল্ডারের ডিসলোকেশন, আমরা আগে বলছিলাম এন্টিরিয়র ইনফিরিয়র সাইডে, এই সাইডটা এদিক দিয়ে হলো তার সবচেয়ে ভালনারেবল সাইড ইয়ে হয়ে যাওয়ার, কারণ উপর দিয়ে ক্যাপসুল অনেকগুলো আছে, এটা হয়। তো এখন দেখা গেছে যে এন্টিরিয়র ইনফিরিয়র বলে নাই, এন্টিরিয়র ডিসলোকেশন অফ দ্য শোল্ডার এটা 95 থেকে 97%। কোনো সাপোর্টই নেই এন্টিরিয়র যেহেতু এটা উপর দিয়ে আছে, এই জায়গা দিয়ে নেই, এদিক দিয়ে আসা পড়ে ভাঙে, এই খুললে এর পাশে যায় পড়ে এন্টিরিয়র ইনফিরিয়র। অনেকের একটু পোস্টেরিয়র দেখা যায়, পোস্টেরিয়র যায় 7%। যে এই ওই রুমে একটু বসে আমার ক্লাস নিচ্ছে, ঠিক আছে? ওই রুমে লোক আছে, তারা আছে, খেয়াল রাখে। পোস্টেরিয়র আসবে খুব কম, কিন্তু এন্টিরিয়রটাই বেশি আসে। আচ্ছা, অনেকে আছে ব্যাডমিন্টন খেলতে গেলে টুকু উঠে যাচ্ছে, আবার সে নিজে নিজে দেখি টেনে বসে এটা নিচের দিকে চলে যায়, এটা এন্টিরিয়র সাইডে চলে আসে, এন্টিরিয়র ইনফিরিয়র সাইড। আচ্ছা, কম এখন ডিসলোকেশন দ্যাট ডাজ নট রিডিউস ইজ এ সিরিয়াস প্রবলেম। আচ্ছা, সাইন এন্ড সিম্পটম কি দেখতে পারবেন? মার্ক ডিফর্মিটি, অনেক ডিফর্মিটি হয়েছে, সোয়েলিং থাকবে, পেন দ্যাট অ্যাগ্রিগেটেড বাই দ্য অ্যাটম টু দ্য মুভমেন্ট, কোনো মুভমেন্ট করতে গেলেই ব্যথা হবে, যেটা এমনি রয়েছে এটা নাড়াতে গেলে খুব ব্যথা হবে, বুঝতে পারছেন? টেন্ডারনেস অন পালপেশন যখন করবো আমরা তখন টেন্ডারনেস পাবো। দেখেন
ডিসলোকেশন। দেখছেন পুরা ডিসলোকেশন হয়ে গেছে। ওইটা তো বলা হয়নি স্যার, ওই যে একদম প্রাইমারি যেটা সাবলাইজেশন সাবলাইজেশন। সাবলাইজেশন partial loss of continuity between articulating surface। হ্যাঁ, যেখানে পার্শিয়াল লস হবে, কন্টিনিউটিটা পার্শিয়াল লস হবে, সেটা পার্শিয়াল লস কিরকম? পার্শিয়াল লসটা কিরকম কি করতে হবে? সেটা স্যার পেছনে একটু সেভেনে যেতে এখনই এখন মোবাইল নিয়ে আবার আসবেন না, আমার লাস্ট খাবারটা। হ্যাঁ আবার আসবো, ওখানে ঠিক আছে ডিস্টার্ব করলাম। ওকে, কি বললো যে সাবলাইজেশনটা আমার এদিকে তো আছে আছে না? বিজ্ঞাপনগুলো ঠিক আছে। এগুলো ঠিক আছে, সম্পূর্ণ সরে নাই, পার্শিয়ালি একটু হ্যাঁ পাশেরই গেছে, আবার সে নিজে নিজে চলে যাবে অথবা ধাক্কা দিয়ে চলে গেল। আর তার কি হলো, এই যে আর্টিকুলার সারফেসে যেগুলো তার ইয়ে আছে, এই ওগুলোর সাথে তার বেশি কোনো হ্যাম্পার নাই। এগুলোতে আবার ভাগ করা হয়, অর্ধেক হলো 50%, 25%, 75%। এটা হলো এখান থেকে ধরেন, এটা হলো 100, এটা হলো 75, সেন্টার থেকে হিসাব করা আছে। এটা হলো 25। উপরটা সেন্টার থেকে হিসাব করবেন আর নিচেরটা সেন্টার থেকে হিসাব করবেন? উপর এটা সরে যাওয়ালে যেমন আছে মনে করেন উপরের বোনটার থেকে হিসাব করা হয় আর কি, বেজটা। তো কোনটা গেল, যেটা গেল এখানে লেখা আছে নেম ফর মেজর জয়েন্ট ইনভলভমেন্ট ডিসলোকেশন কমপ্লিট লস অফ, এখানে আছে। আচ্ছা, আমি মানে এখানে একটা জিনিস দেখছি লেখা থাকে যে যেই বোনটা সরে যায়, হ্যাঁ, সেটার উপরে নির্ভর করবে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হইল। যেমন মনে করেন